রূপসী বাংলা, রূপসী বাংলা। কৃষক ভাইরা শুরু করছি এশিয়ান টেলিভিশনের কৃষি বিষয়ক অনুষ্ঠান রূপসী বাংলা। আজ আমরা উপস্থিত হয়েছি কুমিল্লার দাউদকান্দির রায়পুরা সিঙ্গুলা গ্রামে। 2025 সালের মৎস্য সপ্তাহ পালন করে মৎস্য পুরস্কার দেওয়া হয়েছিল রাষ্ট্রীয়ভাবে। আমরা আজকে যেই প্রজেক্টে আছি, এই প্রজেক্টের স্বত্বাধিকারী রহমত সাহেব মৎস্য চাষে তিনি জাতীয়ভাবে মৎস্য পুরস্কার পেয়েছেন। আজকে আমরা এই মৎস্য প্রজেক্ট থেকে একটি বিশেষ প্রতিবেদন দেখাবো। পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি। বাঙালি জাতির সঙ্গে মাছ ভাত কথাটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। মাছ ছাড়া বাঙালির খাবারের কথা চিন্তাই করা যায় না। আজকে আমরা অবস্থান করছি সিঙ্গুলা, রায়পুর, দাউদকান্দি, কুমিল্লাতে। 2025 সালে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের কাছ থেকে মৎস্য পদকে ভূষিত হয়েছেন কুমিল্লার কৃতি সন্তান রহমত সাহেব। সনাতন কৃষি থেকে আমরা আধুনিক কৃষি অনেক আগেই পেয়েছি। ঠিক কৃষি সেক্টরের মধ্যে অন্যতম আরেকটি হচ্ছে আমাদের মৎস্য। এই মৎস্য সেক্টরে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই মৎস্য চাষ করা হয়ে থাকে। তার মধ্যে আজকে আমরা এই কুমিল্লা দাউদকান্দি রহমত ভাইয়ের এই মৎস্য মাঠে আছি। তো এখানে দেখতে পাচ্ছি যে এই মাঠের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নেট। রহমত ভাই, আসলে যেই নেটিং পদ্ধতি, এটা আসলে কী জন্য দিয়েছে? ভাই, এটা নেটিং করার কারণ হলো এখানে আমার মজুদ মাছগুলো থাকে। এখান থেকে মজুদ মাছটা আমি নিয়ে প্লাবনভূমিতে ফেলাই। এই ছোট মাছটাকে বিভিন্ন প্রকারের পানি আক্রমণ করে, যাতে পানি নিচে না পড়তে পারে। এই কারণে আমরা প্রত্যেকটা পুকুরকে নেটিং করে রেখেছি আর কি। নেটিং করে রেখেছি যাতে পানির ভিতরে ওই পাখিটা না পড়তে পারে, মাছটাকে আক্রমণ না করতে পারে। আচ্ছা, মানে অনেক মাছরাঙা সহ বিভিন্ন পাখি আছে যে জি, মাছের ক্ষতি করে, মাছের ক্ষতি করে। এবং অনেক সময় চিল দেখা যায় ডাইরেক্ট হিট করে। জি জি জি, যেমন এই পাখিগুলা মাছ না নিতে পারে। জি, পাখি যাতে মাছকে ক্ষতি না করতে পারে, এই কারণে আমরা এই নেটিং পদ্ধতিটা করছি আর কি। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনারা মানে এক প্রকার বলা যায় যে এটা মাছগুলো রক্ষা করার জন্য, পাখি থেকে রক্ষা করার জন্য আপনারা এই নেটিং পদ্ধতি করেছেন। জি জি, পাখি থেকে রক্ষা করার জন্য। আর পাখির মাধ্যমে কিন্তু অনেক জীবাণু এক প্রজেক্ট থেকে আরেক প্রজেক্টে ছড়ায় যায়। তো যদি ওই পুকুরে যদি প্রজেক্টে যদি কোনো আপনার জীবাণু থাকে, পাখির মাধ্যমে আবার আমার প্রজেক্টে আসতে পারে। যদি পাখি আমার প্রজেক্টে না পড়ে, তাহলে আমার প্রজেক্টে জীবাণু ছড়াইতে পারবে না। এই কারণে এটাও একটা দিক আছে। এই দুইটা দিক কাজ করে এই নেটিংটায়। আচ্ছা, তার মানে এটা হচ্ছে আপনার একটা অভিজ্ঞতার ব্যাপার। জি জি, এটা অভিজ্ঞতার ব্যাপার। আসলে করতে করতে যেটুকু অভিজ্ঞতা হচ্ছে, এটার বিনিময়ে এটা করা। 2025 সালে রহমত ফিশারিজের বয়স হলো 25 বছর এবং ঠিক এই 25 বছরে এসেই জাতীয় মৎস্য পদকে ভূষিত হন রহমত সাহেব। দর্শক দেখতে পাচ্ছেন 8 কেজি ওজনের একটি ব্রিগেড মাছ, এবং আরো একটা ছিল, এটা কি রুই ছিল নাকি ঘাস কাপ, এবং বিভিন্ন ধরনের মাছ এখানে রয়েছে এবং একটি বিশাল আয়োজন আমরা বলতে পারি। রহমত ভাই নিজেই তদারকি করছেন এবং মাছ থেকে রক্ত পড়ছে, তাজা মাছের রক্ত। আপনারা হয়তো আসলে হচ্ছে যে কিছু কিছু ব্যাপার আছে, কিছু আনন্দ আছে কাজের মধ্যে। আরও একটি বড় মাছ আমরা দেখতে পাচ্ছি। রহমত ভাই, এটা কত কেজি হবে? এটা আপনার 6 কেজি হবে ঘাস কাপ। 6 কেজি হবে না? এটার বয়স কতদিন হবে? এটা বয়স হবে আপনার 4 মাস। 4 মাস। 4 মাসে 6 কেজি। তার মানে ওজন তো অনেক বেড়েছে। কিছু কিছু ব্যাপার আছে, একটু আনন্দ অনুভূতি হয়। ঠিক তেমনি একটু আমরা আনন্দ অনুভূতি হচ্ছে যে আমরা এই রহমত ভাইয়ের ফিশারিজতে আছি। রহমত ভাই, এই মাছটা কি মাছ? এটা ভাই, এটা একটা ব্রিগেড মাছ। ব্রিগেড মাছ। জি। আপনার তো ধরে রাখতে কষ্ট হচ্ছে মনে হয়। হ্যাঁ, আমার হাতে আলগাইতে অনেক কষ্ট হয়েছে। এই যে এটার ওজন কতটুকু হবে? এটা 8 কেজি। এটা 8 কেজি না? এবং আরো একটা বিশাল আকারে দেখতে পাচ্ছি, এবং এগুলো কি সেম ওজন মনে হয়? সেম ওজন। এবং এটা খেতে আমার মনে হচ্ছে খুব সুস্বাদু হবে। জি, অনেক সুস্বাদু হবে। কারণ কি এখানে পানিটা হচ্ছে প্রচন্ড স্বচ্ছ। জি। তাইলে রহমত ভাই, আপনার এই 25 বছর এই মৎস্য চাষে সর্বোচ্চ আপনার এখানে কত কেজি পর্যন্ত মাছ হয়েছে? আমার এখানে 20-25, আপনার সর্বনিম্ন একবারে 10-12। 20-25 পর্যন্ত হয়েছে। এটা 20-25 কেজি হয় কাতল মাছটা, ঘাস কাপ আর ব্রিগেড মাছ ব্ল্যাক কাপ। আচ্ছা, তাইলে মানে আমরা বলতে পারি যে মানে
এই 25 বছর যে সময়টা আপনার কেটেছে, এই বছরটা হলো আপনার সবচেয়ে আনন্দের একটা বছর, কারণ এই বছর আপনি জাতীয়ভাবে মৎস্য পুরস্কার পেয়েছেন। জি, আলহামদুলিল্লাহ। আপনি কি একটু বলবেন যে আপনি যেখান থেকে ব্যবসা করতেন ঠিক আমরা ওই জায়গাটায় অবস্থান করছি, আপনার অনুভূতি কেমন? জি আলহামদুলিল্লাহ, আমার তো অনেক অনুভূতি। আমি জাতীয় পুরস্কার পেয়েছি। আমি মনে করি প্রত্যেকেরই জাতীয় পুরস্কার পাওয়ার অনেক যোগ্যতা আরও চাষি আছে। তারা যদি সঠিক নিয়ম মেনে মাছ চাষ করে এবং কি দেশের অর্থনীতিতে ভালো ভূমিকা রাখতে পারে, তাহলে তারাও জাতীয় পুরস্কার একদিন পাবে। রহমত ফিশারিজ গড়ে ওঠে 2000 সালে। রহমত ফিশারিজের স্বত্বাধিকারী রহমত সাহেব জানান, তিনি 2000 সালে স্বল্প পরিসরে তিনি পুকুরে মাছ চাষ শুরু করেন। পুরো ধ্যান জ্ঞান শুধু মাছ চাষ ঘিরেই, এবং দেখতে থাকেন বড় স্বপ্ন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল এই পুকুর জুড়ে মাছ ধরা হচ্ছে, এবং এখানে যে পুকুর রয়েছে এটা আসলে একত্রে মাছ ধরাটা খুব দুরূহ ব্যাপার, তাই পাট পাট করে মাছ ধরা হচ্ছে। এবং এই ফিশারিজের যিনি স্বত্বাধিকারী, তিনি এখান থেকে যারা জেলেরা আছেন ডিরেকশন দিচ্ছেন রহমত ভাই, এবং পাশাপাশি আমাদের সাথে রয়েছে সাবেক মৎস্য কর্মকর্তা গোলাম মুস্তফা ভাই। গোলাম মুস্তফা ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি ইনশাআল্লাহ। আমরা জানি যে আপনার এই মৎস্য সেক্টরে আপনি যে জায়গায় কাজ করেছেন সব জায়গায় আপনার একটা সুনাম এবং একটা সুপরিচিতি রয়েছে। যেমন আজকে যেই ফিশারিজে আছি, এটা স্বত্বাধিকারী রহমত ভাই, তিনিও খুব প্রশংসা করছেন এবং বলছেন যে আসলে আমার এতদূর আসার একটা ভূমিকা ছিল এই স্যারের। তো আমি প্রথমে যে ব্যাপারটা আমার কাছে এখানে এসে ভালো লাগছে যে পানি, মাছ চাষে পানি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এইখানে পানিটা প্রায় নদীর পানির কাছাকাছি আমার কাছে মনে হয়। এই পানিটা এত স্বচ্ছতার কারণ কি? আসসালামু আলাইকুম, আমার নাম গোলাম মুস্তফা। আমি উপজেলা মৎস্য কর্মকর্তা, অবসরপ্রাপ্ত, মৎস্য অধিদপ্তর। তো আপনি যেই প্রশ্নটা করেছেন, এটা যে কোনো বড় জলাশয়, একটা ছোট্ট জলাশয়, এটা যদি পলিউশন হইতে হইতে অল্প সময় পলিউশন হয়ে যায়। আর একটা বড় জলাশয়, ওই জলাশয়টা পলিউশন হইতে, কারণ এইরকম কোনো এখন পরিকল্পিতভাবে আমরা একটা পুকুর দিঘির মধ্যে যেভাবে মাছ চাষ করছি, আমরা এই প্লাবনভূমিতে ঠিক একই সিস্টেমে একই পদ্ধতিতে আমরা হিসাব করে এখানে মাছ চাষ করি, এবং পরিমিত পরিমাণে এখানে খাদ্য প্রদান করি, পরিমিত পরিমাণে আমরা পোনা এখানে অবমুক্ত করি। সেই সুবাদে এখানে কোনো এটা পলিউশন হওয়ার কোনো কারণে নাই। আর এছাড়াও এইরকম বড় প্রজেক্টগুলো সাইটে আমরা কচুরিপানা দিয়ে রাখি, যাতে বাহির থেকেও কোনো আবর্জনা এখানে না আসতে পারে। এইটাও একটা বড় ফ্যাক্টর। আর যেহেতু এটা বড় জলাশয়, এখানে অনেক মাছ, অনেক কিছু আছে, তাইলে পানি কখনো পলিউশন হয় না। আর পলিউশন হয় যদি, এই যেটা পলিউশন হয় মাছও ওইটা থেকে প্রাকৃতিক উপাদান হিসাবে এইটার আবার এখানে ব্যবহার করে নেয়, এই কারণে পানিটা কখনো পলিউশন হয় না। দর্শক, আসলে ব্যবসার সাথে সাথে যে আনন্দ পাওয়া যায় এমন কিছু কাজ আছে, তার মধ্যে এই মুহূর্তে আমি খুব আনন্দ পাচ্ছি। আসলে কি সুন্দর দৃশ্য, মানে মাছ খাবার খাচ্ছে শব্দ করে করে, আমাদের রহমত ভাই খাবার দিচ্ছে, এটা আসলে একটা বাড়তি আনন্দ আছে। রহমত ভাই, আসলে আপনি তো 25 বছর এই মৎস্য সেক্টরে জড়িত আছেন, টাকা ইনকাম করছেন, পরিশ্রম করছেন, ওটা ভিন্ন ব্যাপার, কিন্তু পাশাপাশি কি আনন্দ পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, এটা একটা মনের খোরাক যদি কারো না থাকে তাহলে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে সে লাভ করতে পারবে না। আমি মনে করি এই যে মাছ পালছি, এগুলো আমি যখন আমার সন্তানকে লালন পালন করি, যে আনন্দ উপভোগ করি, তাদেরকে যখন ভালো খাবার এনে দিতে পারি, যে আনন্দ উপভোগ করি, এই মাছগুলাও আমার সন্তানের মতন। তাদেরকে খাবার আমি নিজের হাতে দিতে পারলে, তাদেরকে দেখতে পারলে আমার তো মনে হয় যে আমি সন্তানের সেবাটুকুই করতেছি, তারা আমার সন্তানের মতন। বাহ, তার উপর আর কোনো কথা থাকে না, যে কথা বললেন এরপর কোনো কথা থাকে না। তো এইভাবে দৈনিক কয়বার খাবার দিতে হয়? এবার তো কোনো প্রজেক্টে 3 বার, কোনো প্রজেক্টে 2 বার। এটা যাতে রেনু মাছ, এখানে আমার 30 থেকে 35 হেক্টরে মাছ চাষটা আমি করি, 10 হেক্টরে থাকে আমার রেনু মাছটা। এখান থেকে বড় করে নিয়ে আমি প্লাবনভূমিতে ফালাই। এইটাতে আমি 3 বেলা 2 বেলা খাবার দিই। আচ্ছা আচ্ছা, এখন যে মাছগুলো আছে সব কি তেলাপিয়া না? যে এটাতে শুধু তেলাপিয়া,
এখান থেকে এখনো মাছটা 20টা কেজি আছে, 10টা কেজিতে নিয়ে আমি আরেক জায়গায় চাষ করে দেব। এই 10টার মাছটা আমি আবার মনে করেন এই যখন 2টাই হবে তখন আমি বিক্রি করে ফেলতে পারবো। এই 10টার মাছটায় 3 মাসের ভিতরে 2টা চলে আসবে। আচ্ছা আচ্ছা, এখানে 3 লক্ষ মাছ আছে। 3 লক্ষ? হ্যাঁ, 3 লক্ষ মাছ আছে। এই মাছটা হলো ব্রাক ফিশারিজের তেলাপিয়া ব্রাক 2। আচ্ছা, এই এটা জাতের নাম হলো হ্যাঁ, তেলাপিয়া ব্রাক 2। তেলাপিয়ার মধ্যে কয়টা জাত হয়? তেলাপিয়া বিভিন্ন কোম্পানি আছে, আপনার কোয়ালিটি কোম্পানি আছে, সিপি আছে, ব্রাক আছে, এরপরে আরও আনুষঙ্গিক নর্মাল কিছু হ্যাচারি আছে, কিন্তু আমরা বেশিরভাগই প্রাধান্য দিচ্ছি ব্রাক, কোয়ালিটি, সিপি। এই মানের মাছটা অনেক ভালো আর কি, তাদের ব্রুডগুলা ভালো, জাতগুলা ভালো, এই কারণে আমরা তাদের প্রতি আমরা আস্থা রাখতে পারি আর কি, যে তারা বড় বেন, তারা আমাদের সাথে 2 নাম্বার এটা করবে না। তাই আমি বেশিরভাগ ব্রাকের মাছই করি। 2025 সাল অনুযায়ী মিঠা পানিতে মাছ চাষ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বের 2য় স্থানে রয়েছে। অভ্যন্তরীণ বদ্ধ জলাশয় যেমন পুকুরে মাছ উৎপাদনে বিশ্বের 5ম স্থানে রয়েছে বাংলাদেশ। এছাড়া ইলিশ উৎপাদনে বিশ্বের 1ম এবং তেলাপিয়া উৎপাদনে বিশ্বের 4র্থ স্থানে রয়েছে বাংলাদেশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAOর প্রতিবেদন অনুযায়ী এই তথ্যগুলো জানা যায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে পুকুরটি আছে এটার চতুর্দিক দিয়ে হচ্ছে প্রচুর পরিমাণে কলা গাছ আছে এবং প্রায় 70%-এরও বেশি গাছে কলা ধরেছে এবং এই মুহূর্তে খাবার উপযুক্ত হয়ে গিয়েছে। এবং একটি পুকুরের সাথী ফসল হিসাবে যে আরও কী কী ফসল করা যায় আমরা এই নিয়ে শুনছি রহমত ভাইয়ের কাছ থেকে। রহমত ভাই, এই গাছগুলো কবে লাগিয়েছেন? এই গাছগুলো 4 থেকে 5 মাস হয় লাগাইছি। আচ্ছা, এই গাছগুলা যখন লাগাইছি তখন আমাদের ছোট চারা ছিল। এই মাটি যখন আমরা খনন করি, যখন আমাদের পার্কে মেরামত করি, তখন সাথী ফসল হিসাবে আমরা কোনো পারে কলা গাছ দিই, কোনো পারে লাউয়ের চারা দিই, কোনো পারে মিষ্টি কুমড়া চারা দিই, কোনো পারে হলো ছিমের চারা দিই। এখান থেকে আমাদের নিজেদের চাহিদা মিঠাইও আমাদের বাজারে কিছুটা বিক্রি করতে পারি আমরা। আমার তো মনে হচ্ছে যে কলার ফলন মাশাআল্লাহ অনেক ভালো দেখতে পাচ্ছি। তো একটি গাছ থেকে তো যেই ছড়াটি বের হয়, আনুমানিক কতটা কলা থাকে? যে আনুমানিক 160 থেকে 70টা কলা থাকে সর্বনিম্ন। তার মানে একটি ছড়ির দাম কত আছে? একটা ছড়ি একদম আনুমানিক যখন আমরা পাইকারি বিক্রি করে দেই তখন আমরা 1800 এরকম করে বিক্রি করতে পারি। এখানে গাছ কতগুলো আছে? এখানে গাছ আছে, এই পারে গাছ আছে প্রায় ধরেন 120টা। 120টাতে যদি 100 গাছও হয় প্রায় লাখ টাকার কাছাকাছি। জি জি, আলহামদুলিল্লাহ। জি, আমরা তো এই সাথী ফসল দিয়ে লাভবান হতে পারি। জি, সবাই যদি আপনার এই যে আমাদের জল এবং স্থল দুটোটাই বাংলাদেশের সমান, তো আমরা যদি মনে করি যে আমরা শুধু জলকে কাজে লাগাবো তাহলে তো হবে না, আমরা এই স্থলকে কাজে লাগাইতে হবে। যেখানে আমাদের বাংলাদেশে আয়তন সংখ্যা কম, আমরা একটু জায়গা পাইলেও যদি একটা চারা রোপণ করি, একটা বৃক্ষ রোপণ করি, তাহলে আমাদের এখান থেকেও মুনাফা আসবে। আমরা যদি চেষ্টা করি এটা আমরা করতে পারি। এটা কি আপনি একজন সফল মৎস্য চাষী হিসাবে এবং যেই সাথী ফসল আপনি করেছেন, যারা মৎস্য চাষ করছে এরকম জায়গা আছে ওদেরকে সাজেশন দিচ্ছেন? জি, অসংখ্য প্রজেক্টের আপনার যেটা প্রজেক্টের পার বলি আমরা, অসংখ্য পার এভাবে পড়ে থাকে। যদি আমার এই উদ্যোগকে সবাই দেখে যদি নিজেরাও কিছু রোপণ করে, তারা নিজেদের চাহিদাও মেটাইতে পারবে, প্লাস কিছুটা বাড়তি আয়ও করতে পারবে। রহমত ফিশারিজের স্বত্বাধিকারী রহমত সাহেব শুধু মাছ চাষ করে তিনি বসে থাকেননি। পুকুরের পাড়ে যে সমস্ত খালি জায়গাগুলো রয়েছে এখানে তিনি বিভিন্ন সবজি লাগিয়েছেন, যেমন কুমড়ো, পেঁপে, ঢেঁড়স এবং প্রচুর পরিমাণে কলা গাছ আমরা দেখতে পাচ্ছি এবং প্রচুর পরিমাণে কলা ধরেও আছে। তিনি এখান থেকেও বাড়তি টাকা উপার্জন করছেন। দর্শক, আমরা এখন যে স্কুলে আছি এই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলছি। স্যার, আসলে এলাকার একজন সফল ব্যবসায়ী, সফল উদ্যোক্তা রহমত সাহেব। রহমত সাহেব, আপনারা জানেন যে 2025 সালের শ্রেষ্ঠ মৎস্য পদক পেয়েছেন। এই নিয়ে আপনি একজন শিক্ষক হিসাবে এবং এলাকার মানুষ হিসাবে আপনার প্রতিক্রিয়া কি? ধন্যবাদ আপনাকে। জনাব মোহাম্মদ রহমত আলী, রায়পুর কৈলাস চৌধুরী উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লার একজন প্রাক্তন শিক্ষার্থী ছাত্র। উনি 2025 সালে জাতীয় মৎস্য পদকে ভূষিত হয়েছেন, স্বর্ণপদকে ভূষিত হয়েছেন। এই জন্য আমরা রায়পুর স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী গর্বিত, আনন্দিত। উনি আমাদের এই বিদ্যালয়ের একজন অভিভাবক সদস্য ছিলেন
আর 2025-এর শেষের দিকে এসে সরকার যখন নতুন নির্বাচনের জন্য প্রজ্ঞাপন জারি করেছেন, তখন এই জনাব মোহাম্মদ রহমত আলী দাতা সদস্য হয়েছেন আমাদের স্কুলের জন্য। উনি যখন অভিভাবক সদস্য হন, আমার শিক্ষকতার বয়স প্রায় 35 বছর। আমি বিভিন্ন কয়েকটা স্কুলে শিক্ষকতা করেছি। আমি অভিভাবক সদস্য দেখেছি, সভাপতি দেখেছি, কিন্তু উনি একজন ব্যতিক্রমধর্মী মানুষ। ওনার মধ্যে আল্লাহ এমন কিছু গুণ দিয়েছেন যেটা সচরাচর আমরা বর্তমান সমাজে খুঁজে পাই না। উনি 1 থেকে 2 বার কমপক্ষে স্কুলে আসবেন, ফোন করে আমাদের খবর নেবেন কোনো অসুবিধা আছে কিনা। তারপরে যখন আপনার রমজান মাস আসে, উনি আমাদের সকল শিক্ষার্থীকে মেহেদি উপহার দেন। তারপর আপনার লিচু সিজনে সব শিক্ষার্থীকে লিচু খাওয়ান। রোল নম্বর 1 থেকে 10 বা উপস্থিতিতে যারা সেরা তাদেরকে উনি উৎসাহমূলক কোনো উপহার দেন। এসএসসি পরীক্ষায় যারা A+ পায়, যতজন পায়, প্রত্যেককে 5,000 টাকা নগদ একটি ক্রেস্ট উনি প্রদান করেন। তো আসলে এই জিনিসগুলো আমি আমার এই শিক্ষকতা লাইফে আর কারোর মধ্যে খুঁজে পাইনি। এটা হলো ওনার আমাদের প্রতি দরদ, স্কুলের প্রতি দরদ, শিক্ষার প্রতি দরদ। দ্বিতীয়ত হচ্ছে উনি আমাদের স্কুলের পূর্ব পাশে বিশাল একটি মাছের প্রজেক্ট আছে, স্কুলের সম্পদ এটা। আমরা এর আগে এই প্রজেক্টটা 3 লক্ষ 3.5 লক্ষ টাকার বেশি প্রতি বছর লিজ দিতে পারি নাই। উনি গত বছর এটা আমাদের থেকে 7 লক্ষ টাকা দিয়ে 1 বছরের জন্য লিজ নিয়েছেন। মানে ওনারা আছে আমি যত বেশি দিতে পারি স্কুল পাক। এবছরও আবার এটা উনি লিজ দিয়েছেন। তো এই যে পুকুর লিজ দিয়েছেন, ওনার একটা এরকম স্বপ্ন যেটা থেকে যে প্রফিট হবে আমি এটা স্কুলের পিছনে, শিক্ষার পিছনে ব্যয় করব। এই যে মহৎ উদ্যোগ, আমি আসলে কৃতজ্ঞতা জানাই, ওনাকে ছোট করতে চাই না। আমি শুধু ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন এই মানসিকতা ওনার বৃদ্ধি করে দেন। কৃষক ভাইরা, আপনার খামার, ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 01717988588। কৃষক ভাইরা, দাউদকান্দি রায়পুরার এই রহমত সাহেবের এই মৎস্য ফিল্ড থেকে শেষ করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলা বাংলা কৃষকের বাংলা, বাংলা বাংলা কিষানীর বাংলা, বাংলা বাংলা লাল সবুজের বাংলা, বাংলা বাংলা রূপসী বাংলা, রূপসী বাংলা, রূপসী বাংলা।